হচ্ছে কনসলিডেশন। কনসলিডেশন চ্যাপ্টারটা আমরা পড়া শুরু করেছিলাম তো, তাই তো? এখানে আগের যেগুলো পড়েছিলাম তার মধ্যে লাস্টের কি ছিল আমাদের ড্রেনেজ পার্ট। লাস্টে আমরা ড্রেনেজ পার্ট এ পর্যন্ত পড়েছিলাম আগের দিন। ড্রেনেজ পার্টে কি পড়েছিলাম? সিঙ্গেল ড্রেনেজ। এখানে ডি কত হয় সিঙ্গেল ড্রেনেজে? মনে আছে কাউরি? বি হয় এইচ, না হাইট অফ সয়েল। ডবল ড্রেনেজে স্যার H/2। বি হচ্ছে H/2। আর সিঙ্গেল ড্রেনেজে যদি আমরা একটা স্যান্ড লেয়ার ইন্ট্রোডিউস করি মাঝে, তাহলে H/2 হয়ে যাবে। আর ডবলে যদি স্যান্ড লেয়ার দিই তাহলে H/4। কিভাবে হবে আমরা ক্যালকুলেট করেছিলাম। এছাড়া অনেকভাবে করেছিলাম আমরা H/3 তে যদি স্যান্ড লেয়ার দিই, মানে আমরা কিভাবে ক্যালকুলেট করতে হবে আগের দিন শিখেছিলাম এগুলো। তো এই পর্যন্ত আমাদের হয়েছিল। এখানে একটা শর্ট কোশ্চেন আছে, সেটা আমি একটু বলে দিচ্ছি। আইসোক্রোন, কেউ জানেন আইসোক্রোন মানে? আইসোক্রোন কি জিনিস? আইসো কথা মানে হচ্ছে সেম, তাই তো? আইসো কথা মানে সেম, আইসোমেট্রিক মানে সেম ভিউ বা এরকম বলতে পারি আমরা। তো আইসো মানে হচ্ছে এ কার্ভ জয়েনিং ইকুয়াল, ইকুয়াল কি লাইন জয়েন করা হয়? পিজোমেট্রিক হেড। একটা সয়েলের মধ্যে আমরা যদি পিজোমেট্রিক লাগাই, ধরুন এরকম, ধরুন তিনটে লেয়ার আছে, এখানে এ পয়েন্ট, এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি। পিজোমিটার যদি লাগাই তিনটে পয়েন্টই, তাহলে একটা লেভেল পর্যন্ত এটা ওয়াটার লেভেল উঠবে, ঠিক আছে? তাহলে একটা লেভেল পর্যন্ত এটা ওয়াটার লেভেল উঠছে। যে লেভেল পর্যন্ত উঠছে সেই লেভেলটাকে কি বলা হচ্ছে? যদি আমার যদি এই যে লেভেল পর্যন্ত ওয়াটার লেভেলটা উঠলো, পিজোমেট্রিক হেড বলছিলাম আমরা। পিজোমেট্রিক হেড সমান কি ছিল? মনে আছে কোন কোন দুটো যোগ ছিল পিজোমেট্রিক হেড আমাদের? পিজোমেট্রিক হেড ছিল আমাদের কি কি ছিল? ডেটাম হেড প্লাস কোন হেডটা? এসআর হেড, মানে টোটাল হেড। এই যে লেভেলগুলো আমাদের ছিল, এই লেভেলটা যদি ইকুয়াল হয় সবগুলো ক্ষেত্রেই, তাহলে এই লাইনটাকে বলবো আমরা আইসোক্রোন। যে লাইনে আমাদের মানে ইকুয়াল কি আছে, পিজোমেট্রিক হেড আছে সয়েলের মধ্যে, সেইটা হচ্ছে আইসোক্রোন। ঠিক আছে? এতটা পর্যন্ত আমরা বলছিলাম। এবার এরপর থেকে আজকে পড়বো যেটা মেন আমাদের টপিক, কনসলিডেশন টেস্ট। কনসলিডেশন টেস্ট। কনসলিডেশন টেস্ট কোন অ্যাপারেটাস দিয়ে করা হয় কেউ বলতে পারো? কোন অ্যাপারেটাস দিয়ে করা হয় কনসলিডেশন টেস্ট? স্যার ওডোমিটার। ওডোমিটার। স্যার অনেক জায়গায় কনসোলিডোমিটারও আছে স্যার। হ্যাঁ, ওইটারই আর একটা নাম ওটা, কিন্তু মেন যদি মানে ইয়েটা হয় তাহলে ওডোমিটারই বলা হয়। এটা ওডোমিটার। এই ওডোমিটারে কিছু প্রপার্টি থাকে, তাই তো? কি কি জানেন কেউ? হ্যাঁ স্যার। কতটা ডাই সয়েল কত হয়? ওডোমিটারে কতটা ডাই সয়েল নেওয়া হয়? স্যার ওইটা জানি না। 65 থেকে 110 ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। থিকনেস অফ সয়েল 15 থেকে 30 এবার কি করা হয়, এই জিনিসটা হচ্ছে এইরকম থাকে। ওডোমিটারটা আমি একটু এঁকে দিচ্ছি, দেখুন, তাহলে বুঝতে পারবে কি হয় জিনিসটা। এটা একটা সয়েল স্যাম্পল, ঠিক আছে? তার উপরে কি করা হয়, তার উপর একটা পোরাস স্টোন লেয়ার দেওয়া হচ্ছে। তাহলে পোরাস লেয়ার দেওয়া মানে কি করছি আমি এখানে?
ড্রেনেজটা অ্যালাউ করছি, তাই তো? ড্রেনেজ অ্যালাউ করছি মানে কি করছি আমি? সয়েল থেকে আমার জলটা বেরোবে, তাহলে কি হবে? কনসোলেশনটা আমার হবে, তাই তো? আর তার উপরে কি করছি? তার উপর আমি লোড দিচ্ছি। ব্যাপারটা অনেকটা হচ্ছে গ্রামের দিকে দেখেছেন ছানার উপরে জল ইয়ে দিয়ে ওয়েট মেশিন ওয়েটের ইয়ে দিয়ে জল বার করা হয়, দেখেছেন মিষ্টির দোকানে? সবাই হয়তো দেখেছেন, নাকি না দেখেননি? হ্যাঁ স্যার দেখেছি। দেখেছেন তো, যে ছানার উপর দেবেন একটা ওয়েট, ওই বাটখারা গুলো দিয়ে দেয়, দেখি আস্তে 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 ছানা থেকে জল বেরোয়। ঠিক সিমিলার তাই, এইটা হচ্ছে লোড, মাঝে সয়েল, দুই দিকে পোরাস, দুই দিকে নাকি ওপর দিকেও জলটা বেরোতে পারে, নিচের দিকেও জল বেরোতে পারে। আর কি করা হয়? এখানে একটা ডায়াল গজ অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে? এখানে ডায়াল গজ অ্যাড করে দেওয়া হয়। এটাকে কি বলে? ডায়াল গজ থেকে জানেন কি বলে এটাকে? কনসোলিডেশন, কনসোলিডিমিটার রিং, ঠিক আছে? কনসোলিডিমিটার রিং বলে এটাকে। এই রিংয়ে কি দেখা যায়? ডিফরমেশন, ডিফরমেশন অফ সয়েল, মানে আমার যখন লোড দিচ্ছি কি হবে? সয়েল থেকে জল বেরোবে, জলটা বেরোলে কি হবে? ভলিউমটা কমবে সয়েলের মধ্যে, তাই তো? সয়েলের ভলিউম কমবে, ভলিউম কমবাটা ইন টার্মস আমরা কি বলি? ডেপথে কমবে। এই যে ডেপথ আছে এইটা কমে যাবে আমার আস্তে আস্তে, তাই তো? যখন সয়েল থেকে জল বেরোবে, ডিফরমেশন অফ সয়েল, এটা আমি মেজার করি চেঞ্জ ইন, কি রেসপেক্টে করি আগের দিন বলেছিলাম, মনে নেই? চেঞ্জ ইন ভয়েড রেশিও। দেখবেন সব আগের দিন পড়েছিলাম E0 E1 এইসব দিয়ে, এফেক্টিভ স্ট্রেসের সাথে, মানে লোড দিলে আমার কিভাবে ভয়েড রেশিও চেঞ্জ হচ্ছে সেটা, ডেল্টা ই, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে আমাকে। তাহলে বলুন, এই ড্রেনেজটা সিঙ্গেল ড্রেনেজ না ডবল ড্রেনেজ? এটা জলটা কোন দিকে বেরোবে? একদিকে বেরোবে না দুদিকে বেরোবে? দুদিকে। দুদিকে। তাহলে এটা হচ্ছে ডবল ড্রেনেজ, হ্যাঁ। কারণ ওপরে আর নিচে দুদিকেই আমার পোরাস লেয়ার আছে, ঠিক আছে? সেই জন্য। এরপর কি করে? এরপর আস্তে আস্তে লোডটা বাড়ানো হয়। কিভাবে লোড বাড়ানো হচ্ছে? লোড বাড়ানোটা হয় লোডিং প্যাটার্ন যেটা বলে, না লোডিং প্যাটার্নটা লিখে দিচ্ছি, এটা একটু মনে রাখবেন। ডবল ইচ টাইম, মানে প্রতিবার লোডিংটাকে ডবল করা হচ্ছে, মানে ফার্স্টে যদি লোড থাকে 25, তারপর ডবল করে করা হচ্ছে 50, তারপর কত করা হবে? 100, তারপর কত করা হবে? 200, তারপর 400, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এটা মানে কি? সয়েলটাকে আমি কি করছি? কোন স্টেজে রাখছি? নর্মালি কনসোলিডেটেড না ওভার কনসোলিডেটেড? বলুন কোন স্টেজে রাখছি সয়েলটাকে আমরা? নর্মালি। আগে যে 5 স্টেজ ছিল তার থেকে প্রেজেন্টটা বেশি, তাই তো? 5 হ্যাঁ ছিল স্যার। 25, তার থেকে প্রেজেন্টে 50, আবার 5 ছিল 50, প্রেজেন্টে 100, মানে ছোট মাটির ঘর ভেঙে আমি নতুন বাড়ি, দালান বাড়ি করছি, তাহলে এটা নর্মালি রাখা হচ্ছে সয়েলটাকে, তাই তো? নর্মালি কনসোলিডেটেড সয়েল। কেন? যেহেতু লোডিংটা আমার এবার ডবল করে দেওয়া হচ্ছে, তাহলে আমি এর বিহেভিয়ারটা ভালো করে পাবো, ঠিক আছে? এরপর এটা কনসোলিডেটেড হয়ে গেল, এখান থেকে মেনলি কি আসে? ওই এমসিকিউ আসে, আর কিছু সেরকম আসে না, ঠিক আছে? 4-5টা পয়েন্ট মনে রাখলে মোটামুটি এমসিকিউ গুলো করে। এরপর কি আছে? এরপর হচ্ছে এই যে কনসোলিউশন হচ্ছে সেইটা এর জাগিয়ে অ্যানালাইসিস করে, ঠিক আছে? কি অ্যানালাইসিস করে? এর জাগিয়ে, এর জাগিয়ে ইকুয়েশন অফ 1 ডিগ্রি বা প্রাইমারি কনসোলিডেশন, কিভাবে কনসোলিডেশনটা সয়েলের মধ্যে হচ্ছে সেটা তেজ জাগিয়ে অ্যানালাইসিস করে একটা ইকুয়েশন বার করে। এই ক্ষেত্রে কি করে? প্রাইমারি মানে হচ্ছে, বা 1 ডিগ্রি, 1D কনসোলিডেশন মানে কি হচ্ছে? সয়েল কি? সয়েল তো সেমি ইনফাইনাইট, তাই তো? এরিয়া ইনফাইনাইট আর ডেপথ ফাইনাইট, তাহলে আমরা কি ধরি? 1D অফ কনসোলিডেশনে কি হচ্ছে? চেঞ্জ ইন ওয়ান ডাইরেকশন,
মানে একটা ডাইরেকশনে আমি যদি সয়েলের উপর লোড দিই, তাহলে সয়েলের ভলিউমটা একটা ডাইরেকশনেই কমবে। কোন ডাইরেকশনে সেটা? থিকনেস মানে ডেপথ আলটিমেটলি। তাহলে সয়েল তাই পাবে। আমি যদি একটা সয়েলে লোড দিই তাহলে আলটিমেটলি সয়েলের ডেপথটা চেঞ্জ হয়ে যায়। ডেপথ কেন চেঞ্জ হচ্ছে? সয়েল থেকে আমার কনসোলিউশন হচ্ছে। কনসোলিউশন হচ্ছে মানে কি, যে জলটা ছিল সেটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমার কনসোলিউশন হচ্ছে। সেইটা কি চেঞ্জ ইন থিকনেস হিসেবে আমরা করি, হলো ডেপথ। থিকনেস আর ডেপথ লিখে দিচ্ছি। তাহলে এখানে কিছু অ্যাজাম্পশন আছে। কিসের? 1 ডিগ্রি অফ তেজাক ইকুয়েশন অ্যাজাম্পশন। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। সয়েল ইজ কি? হোমোজিনিয়াস, আইসোটপিক অ্যান্ড সেমি ইনফাইনাইট। Oil is saturated, oil is saturated and flow is laminar। তাই তো আমরা এগুলো ইয়েতেও পড়েছিলাম। এই প্রথম তিনটে পয়েন্ট দেখবেন আমাদের ইয়েতেও ছিল, ইয়েতে পারমিয়াবিলিটির অ্যাজাম্পশনে। হোমোজিনিয়াস ছিল, স্যাচুরেটেড ছিল আর ল্যামিনার ছিল। আইসোটপিকটা ওখানে ছিল না, সেমি ইনফিনিট আমরা ধরে নিচ্ছিলাম। তো এই পয়েন্টগুলো আমাদের কমন পয়েন্ট। এরপর ফ্লো অফ ওয়াটার, কোন দিকে জল বেরোবে? সাইড থেকে, ওপর দিকে, নিচে দিকে, কোন দিকে? তাহলে থেকে কোন দিকে জল বেরোবে? আগের দিন বলেছিলাম আমরা, ফ্লো অফ ওয়াটার ইন কোন ডাইরেকশন? ভার্টিক্যাল ডাইরেকশন। ভার্টিক্যাল ডাইরেকশন। সাইড দিয়ে জল বেরোবে না, ধরে নিয়েছিলাম যে সাইড দিয়ে হবে না, শুধু টপ আর বটম দিয়ে হবে। তারপর কি ধরেছিল? চেঞ্জ ইন ডেপথ হচ্ছে, তার জন্য কি হচ্ছে? ভলিউম চেঞ্জ হচ্ছে, যেটা একটু আগেই বললাম। আর এখানে কি হচ্ছে, আমি কি ধরছি? 1 ডে কনসিডারেশনে নো চেঞ্জ ইন স্ট্রাকচার অফ সয়েল, মানে সেকেন্ডারি কনসলিউশনকে অ্যাভয়েড করছি, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি সেকেন্ডারি কনসলিউশন হচ্ছে না। তো মোটামুটি এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে শুধু স্কট অফ অ্যাজাম্পশন মনে রাখা, আর কিছু নয়। তাহলে এখানে আমার যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা কি কেউ বলতে পারবেন? এর জায়গার ইকুয়েশনটা, ডেল্টা ইউ বাই ডেল্টা টি ইকুয়াল টু সিভি ইন্টু ডেল্টা স্কোয়ার ইউ বাই ডেল্টা জেড স্কোয়ার। এখানে কোন টার্মগুলো কি? ইউটা কি? ইউ কি পড়েছেন? দেখুন, মনে করে দেখুন, আগের চ্যাপ্টারে স্যার পোর পড়েছেন ইউ। ওয়াটার প্রেসার। পোর ওয়াটার প্রেসার। তাহলে ডেল ইউ বাই ডেল টি কি? কি হবে ডেল ইউ বাই ডেল টি? স্যার টাইমের রেসপেক্টে পোর ওয়াটারের যে চেঞ্জ হচ্ছে স্যার। চেঞ্জ ইন পোর ওয়াটার প্রেসার উইথ টাইম। সিবি কি? সিবি কি জিনিস? সিবি ছিল, তারপর সিবিটা কি বলুন, স্যার সবাই তো কোফিশিয়েন্ট পড়েছেন। অফ কনসলিডেশন স্যার। কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন। আর ডেল, ইউ তো বুঝে গেছি, পোর ওয়াটার প্রেসার। ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার, মানে এটা কি? এই জিনিসটা কি? ইউটা কি? ইউটা পোর ওয়াটার প্রেসার। তাহলে জেডটা কি হবে? জেডও স্যার পড়েছেন জেড দেখুন, দ্য ওই স্যার জেড দ্য ডেপথ। ডেপথ। তাহলে চেঞ্জ ইন পিডব্লিউপি পোর ওয়াটার প্রেসার উইথ ডেপথ। মানে কি হচ্ছে? কনসলিউশন দেখুন দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। এক, টাইম, যে সয়েলে টাইম বেশি লাগছে কনসলিউশন হতে, তার মানে কি? আপনি বলুন, স্যান্ডে না ক্লেতে, কিসে টাইম বেশি লাগবে কনসলিউশন হতে, মানে সয়েল স্যার থেকে জল ক্লেতে। বেরোতে? ক্লেতে। 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 তাহলে যদি কোনো সয়েলের টাইম বেশি লাগে, আমরা কি বলবো? তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি হাই, হবে। বেশি হবে, মানে হোল্ড করে ধরে রাখতে পারছে। সিমিলারলি আমি যদি বলি ডেল ইউ বাই জেড জেড যদি বলি, মানে কি, যে সয়েলের ইউটা কি পোর ওয়াটার প্রেসার হচ্ছে আবার সেম, কার সাথে চেঞ্জ হচ্ছে? ডেপথের সাথে। তাহলে সয়েলের ডেপথ যত বাড়বে, তার পোর ওয়াটার প্রেসার কি বাড়ার চান্স বেশি না কম হওয়া উচিত? কম বেশি। হুম।
সয়েল যদি স্যাচুরেট হয় তাহলে ধরুন সয়েলটা স্যাচুরেট, এটা হচ্ছে 2 মিটার, আর এখানে একটা 6 মিটার আছে, দুটো স্যাচুরেট মানে কি টপে ওয়াটার লেভেল, তাহলে বেসেতে কার বেশি হবে? 6 মিটারেরটা বেশি হবে। হ্যাঁ, এখন 6 ইন্টু গামা ডাব্লিউ এখানে, আর এখানে 2 ইন্টু গামা ডাব্লিউ হবে, ঠিক আছে? কিন্তু এখানে এই কম্পেয়ারটা আমরা কেন করতে পারবো না? কারণ এখানে দুটো ভেরিয়েবল আছে। কি কি ভেরিয়েবল? একটা টাইমের রেসপেক্ট আর একটা ডেপথের রেসপেক্টে। এইভাবে আমরা ডাইরেক্ট কম্পেয়ারটা করতে পারি না। তার জন্য কি কম্পেয়ার হয়? তার জন্য একটা কনস্ট্যান্ট আনা হচ্ছে সিভি। সিভি তো সবাই কনস্ট্যান্ট নাকি, না কনস্ট্যান্ট নয়? হুম, না স্যার, সিভির তো ইউনিট আছে স্যার। ইউনিট। স্যার মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ, কিন্তু ওটা একটা সয়েলের জন্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নয়, পার্টিকুলার একটা সয়েলের জন্য। কনস্ট্যান্ট স্যার। একটা সয়েলের জন্য তো কনস্ট্যান্ট নাকি, না কনস্ট্যান্ট নয়? হ্যাঁ স্যার। কনস্ট্যান্ট কোনটা ছিল না বলুন তো? এভি নট কনস্ট্যান্ট ছিল, দেখুন মনে করে দেখুন, আগের দিন পড়েছিলাম। পিসি কি ছিল? কনস্ট্যান্ট ছিল। পিআর ছিল কনস্ট্যান্ট, দেখুন এগুলো পড়েছিলাম আগের দিন আমরা, মনে আছে কটি? হ্যাঁ স্যার। হুম, ক্লাসগুলো আর একটু রিপিট করে দেখতে হবে, নাহলে মুশকিল। তাহলে সিবি ইকুয়াল টু কি আমাদের? আমরা কি জানি সিবি ইকুয়াল টু ফর্মুলা? এ বাই কে বাই এমভি ইন্টু গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ ইন্টু এমভি, বা এ ইকুয়াল টু ইভি এমভি গামা ডাব্লিউ। এই ফর্মুলাটা তো সবাই মনে আছে হয়তো সবার। সিবির ইউনিট কি বললেন? মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ স্যার। কিভাবে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। কে এর ইউনিট কি? পারমিয়াবিলিটি ইউনিট। পারমিয়াবিলিটি ইউনিট কি? আপনি মনে নেই? কে দিয়ে একটা ফর্মুলা বলুন, তাহলে মনে পড়বে। কে দিয়ে যে কোনো একটা ফর্মুলা যেটা আপনি জানেন। ভি ইকুয়াল টু কে সি আর, ইন্টু ডি টেন পড়াশোনা স্কোয়ার। হচ্ছে না। সি ইন্টু ডিটেন স্কোয়ার, হ্যাঁ তাও করা যাবে। ভি ইকুয়াল টু কে আই, তাই তো? আই এর ইউনিট কি? আই এর ইউনিট, আরে আই এর ইউনিট কি বলুন? উফ, কত মুশকিল। হাইড্রোলিক গ্রেডিয়েন্টের। আই সমান কি? এইচ বাই এল, দুটোই মিটার মিটার, তাহলে কেটে যায়, আয়ের কোনো ইউনিট হয় না। সবাই কি পড়াশোনা বন্ধ করে দিলে নাকি বলুন তো, কি ব্যাপার? তাহলে আয়ের যদি ইউনিট না থাকে, তাহলে ভি এর ইউনিট আর কে ইউনিট সেম, তাহলে কে কি হবে? মিটার পার সেকেন্ড হবে। আর আপনি যেটা বললেন কে ইকুয়াল টু সি ইন্টু ডি টেন স্কোয়ার, সিটা কিসে বসাই? 100 বসাই, তাই তো? 100 বসাই এরকম। ডি টেন বসাই সেন্টিমিটারে, তাহলে কে কিসে পাই? সেন্টিমিটার পার সেকেন্ড। মনে হচ্ছে কিছু? মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। রিভিশন করতে পারো। তাহলে এই কে ইকুয়াল টু সিবি এমবি কেমন হয়? তাহলে এখানে বাকি কে হচ্ছে পারমিয়াবিলিটি, সিবি হচ্ছে কোফিশিয়েন্ট অফ কনসলিউশন, এমবি কি জিনিস? এমবিটা কি জিনিস পড়িনি আমরা এখনো। এটা কি? কোফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। তাহলে এমবি সমান কি লেখা যায়? ডেল্টা ভি বাই ভি জিরো বাই ডেল্টা সিগমা জিরো। মানে এফেক্টিভ সুইচ বাড়ার জন্য আমার তার ভলিউমটা ইনিশিয়াল ভলিউমের তুলনায় কতটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে এমবি। এমবি ইউনিট কি হবে আবার বলুন? এমবি ইউনিট কি হবে? মনে আছে করে? মিটার স্কোয়ার বাই নিউটন। কিভাবে হচ্ছে? ভি এর ইউনিট কি? ভলিউমের মিটার কিউব বাই নিচে আবার ভি, তাই তো নাকি? কি ব্যাপার বলুন তো, কি মানে ব্যাপার কি আপনাদের? কারোর পড়াশোনা হচ্ছে না নাকি? আমার ফাঁকি মারতে আরম্ভ করে দিয়েছে তো মনে হচ্ছে। এটাই বলছিলাম যে 1 মাসের পর থেকে টানা খুব মুশকিল এরকম ভাবে। তাহলে এখানে আমরা একটা কি ফর্মুলা জানি, এই ফর্মুলাটা অনেকেই মনে রাখবেন, ডেল্টা ভি বাই ভি জিরো
ইকুয়াল টু কি হবে, ডেল্টা সিগমা ইন্টু এমবি, তাই তো? এখান থেকে একটা ফর্মুলা লেখা যায়, ইকুয়াল টু ডেল্টা এইচ বাই এইচ জিরো ইকুয়াল টু ডেল্টা ই বাই ওয়ান প্লাস ই জিরো। এই ফর্মুলাটা কনসলিউশনে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। যেমন আমাদের প্রথম চ্যাপ্টারের ফর্মুলা ছিল গামা ডি ইকুয়াল টু ভি গামা ডাব্লু বাই ওয়ান প্লাস ই ইকুয়াল টু কি ছিল, ডাব্লু এস বাই ভি, তাই তো? ইকুয়াল টু কি ছিল, আর গামা বাই ওয়ান প্লাস ডাব্লু। এরকম যেমন একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, তেমনি এইটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ডেল্টা ভি বাই বি জিরো ইকুয়াল টু ডেল্টা সিগমা ইন্টু এম বি ইকুয়াল টু ডেল্টা এইচ বাই এইচ জিরো ইকুয়াল টু ডেল্টা ই বাই ওয়ান প্লাস ই জিরো। অনেক নিউমেরিক্যাল, তেমনি এই একটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখুন তো, আমরা এটা লিখতে পারি কিনা, এম ভি ইকুয়াল টু এ ভি বাই ওয়ান প্লাস ই জিরো, লিখতে পারি এটা? এভির কি ফর্মুলা ছিল মনে আছে কারণ? এভি ফর্মুলা ডেল্টা ই বাই কি ছিল, ডেল্টা সিগমা। ডেল্টা সিগমা। তাহলে দেখুন, এই ডেল্টা সিগমা ইন্টু এম ভি ইকুয়াল টু ডেল্টা ই বাই ওয়ান প্লাস ছিল, এখান থেকে এই ডেল্টা সিগমাটাই নিচে দিয়ে দিলাম, তাহলে দেখুন কি হবে, ডেল্টা ই বাই ডেল্টা সিগমা, তাহলে এবি হয়ে গেল এবি বাই ওয়ান প্লাস সি জিরো ইকুয়াল টু এম টু এলো, বুঝছো তো? তাহলে এটাও স্যার সেম ইউনিটি হবে স্যার? হ্যাঁ, কারণ ভয়েড রেশিও কোনো ইউনিট আছে নাকি, না ভয়েড রেশিও তো কোনো ইউনিট নাই, তাহলে এমবি যা ইউনিট এবিরও তাই ইউনিট, তাই তো? আমরা কি বলবো, এম ভি এভি নট কনস্ট্যান্ট ফর সয়েল, তাই তো? আমরা জেনেছি এবি কনস্ট্যান্ট নয়, তাহলে এবি যদি কনস্ট্যান্ট না হয় তাহলে এমবিও কনস্ট্যান্ট হবে না, আগের দিন বলেছি নট কনস্ট্যান্ট ফর সয়েল। এবার একটা বোঝার জিনিস আছে, ঠিক আছে, এটা একটু বোঝা যায়, এটা বুঝিয়ে দিচ্ছি। ডিগ্রি অফ কনসলিডেশন, ডিগ্রি অফ কনসলিডেশন মানে কি হচ্ছে, উম, ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন একটা পরীক্ষায় 100 মার্কসের মধ্যে, ঠিক আছে, পেয়েছেন 60 মার্কস, তাহলে আমরা কি বলি যে আমরা পার্সেন্টেজ অফ মার্কস কত, আমরা পার্সেন্টেজ অফ মার্কস কত, 60%। 50%। 60%। যদি আমরা বলি আপনার পরীক্ষা ছিল 150-র মধ্যে, আপনি পেয়েছেন 75, তাহলে আপনার পার্সেন্টেজ অফ মার্কস কত, 50। 50%। 50%। মানে আমরা কি বুঝি, টোটাল যত মার্কস পরীক্ষায় পেতে পারতাম তার মধ্যে যত পেয়েছি সেটাই তার ডিগ্রি বা পার্সেন্টেজ বা পার্সেন্টেজ অফ মার্কস, তাই তো? টোটাল যদি আমি সব ঠিক করতাম তাহলে 150 পেতাম, আমি পেয়েছি 75, তাহলে আমার পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 50%, ঠিক? তাহলে একটা সয়েলের, ধরুন একটা সয়েল, তাকে লোড দিচ্ছে মানে কি, তারও একটা পরীক্ষা নিচ্ছেন আপনি, কি পরীক্ষা নিচ্ছে, তার মধ্যে থেকে আপনি কতটা জল বার করতে পারবেন, এটাই হচ্ছে আমরা পরীক্ষা নিচ্ছেন সয়েলটা, ঠিক আছে? আমি আবার বলছি, কনসোলিউশন পড়াচ্ছি মানে কম্প্যাকশন হয়ে গেছে, আমি আমি ধরবো না যে কম্প্যাকশন হয়নি, আমি ধরবো সয়েলটা এখন টু ফেজে আছে, ওয়াটার আর এয়ার আছে, ঠিক আছে? এই সয়েলটা আফটার কনসোলিউশন কিরকম হবে বলুন তো, দেখতে, দেখতে কিরকম হবে? সয়েল আফটার মাস ভলিউম কম হবে আর সামান্য ওয়াটার লেভেল থাকবে। ঠিক, একটা ফুললি কনসোলিউশন মানে পুরো কনসোলিউশন হয়ে গেছে, তাহলে তখন হচ্ছে এইটা, তাহলে আমার যেটা ছিল এই সয়েলের ডেথ,
সেটা এখন কি হয়ে গেল, এইচ ড্যাশ। ঠিক আছে, ফাইনাল। মানে পুরো যতটা জল বেরোনোর দরকার ছিল ততটা জলই বেরিয়ে গেছে। তাহলে এর পার্সেন্টেজ অফ মাস কি হবে বলুন, কত হবে? 100। হ্যাঁ, 100% তো হবে। তো কি করে 100% হচ্ছে সেটা? এইচ ড্যাশ বাই এইচ, তাই তো? আপনার কত পাওয়া উচিত ছিল তার মধ্যে কত পেয়েছেন সেটা তো আমি বলবো, নাকি না বলবো না? বুঝতে পারছেন না, অসুবিধা হচ্ছে বলুন, নাহলে ভেঙে অন্যভাবে বলছি। ঠিক আছে, দাঁড়ান অন্যভাবে বলছি। আপনার একটা সয়েলের ডেপথ ছিল এইচ, আপনার ফুললি কম্প্যাকশন কনসেন্ট্রেশন মানে কি পুরো জলটা বেরিয়ে গেছে, তখন তার ফাইনাল ডেপথ হচ্ছে এইচ ড্যাশ। কিন্তু তাহলে এই এইচ ড্যাশটা কি আপনার, এটা ম্যাক্সিমাম, কি হয় ম্যাক্সিমাম কনসোলিডেশন বা আলটিমেট কনসোলিডেশন, তাই তো? হ্যাঁ তাহলে আমার কনসোলিডেশন, দেখুন ম্যাক্সিমাম যে কনসোলিডেশন সেটা কতটা হবে আমার, আগে ছিল এইচ এখন এইচ ড্যাশ, তাহলে আলটিমেটলি আমার ম্যাক্সিমাম কনসোলিডেশন হচ্ছে এইচ মাইনাস এইচ ড্যাশ, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। সয়েলের আগে ডেপথ ছিল এইচ, আমি লোড দিয়েছি, তারপরে কি হলো, সয়েল থেকে জলটা বেরিয়ে গেল, জল বেরিয়ে যাওয়ার পর সয়েলটা আমার থাকলো এইচ ড্যাশ, আমার আলটিমেট কনসোলিডেশন হচ্ছে এইচ মাইনাস এইচ ড্যাশ। এটাকে আমরা লিখি ডেল্টা এইচ ডি। ডেল্টা এইচ মানে তাহলে কি হচ্ছে, এখানে লিখে দিচ্ছি আলটিমেট কনসোলিডেশন। এবার ধরুন আপনার এই যে লোড কনসোলিডেশন করতে আমার 100 টন লোড লাগছিল, আপনি তাকে দিয়েছেন 50 টন, তাহলে কি পুরো সেটেলমেন্ট হবে সিমিলার টাইমে? না। সিমিলার টাইমে হবে না, টাইম হবে না। হয়তো আমার বেশি লাগতে পারে। তো তাহলে পার্টিকুলারলি যখন এদের ইন্টারমিডিয়েট একটা স্টেজ আসবে, ইন্টারমিডিয়েট স্টেজটা আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়া না এটাকে একটু করিয়ে রেখে দিই তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন তো ক্লিয়ার হয় কিনা। আমার একটা সয়েল ছিল এইচ, আমি তাকে কনসোলিডেশন করছি বা লোড দিচ্ছি, তাহলে জল বেরোচ্ছে, তাহলে এইটা ছিল টি ইকুয়াল টু জিরো, মানে ইনিশিয়াল আমি যখন জাস্ট লোডটা দিয়েছি। আর এইটা হচ্ছে টি ইকুয়াল টু টি ফাইনাল, মানে আমার আলটিমেট আমার যখন ইয়ে হয়ে গেল, মানে পুরো জলটা বেরোনো ছিল বেরিয়ে গেছে, তাহলে এক টি ইকুয়াল টু টি বা ইন্টারমিডিয়েট যে কোনো একটা টাইমে আমার বেরিয়ে যাবে, তাহলে আলটিমেট কনসোলিডেশন কি হবে, ডেল্টা এইচ ইকুয়াল টু এইচ মাইনাস এইচ ড্যাশ হবে, মানে যতটা আমার টোটাল কনসোলিডেশন হচ্ছিল অ্যাট টি ইকুয়াল টু টি, কনসোলেশন কত হচ্ছে আমার, কতটা সয়েল বসছে টি ইকুয়াল টু টি তে, এইচ মাইনাস ক্যাপিটাল ক্যাপিটাল স্মল এইচ এইচ, মাইনাস স্মল এইচ। স্মল এইচ, ঠিক তো? সেই জিনিসটা আমরা ডিনোট করি ডেল্টা স্মল এইচ দিয়ে। তাহলে পার্সেন্টেজ অফ কনসোলিডেশন কি হবে, ম্যাক্সিমাম হতে পারতো ক্যাপিটাল ডেল্টা এইচ, তার মধ্যে হয়েছে স্মল ডেল্টা এইচ। ঠিক আছে, এইটাকে আমরা ডিনোট করি ইউ পার্সেন্টেজ, ক্যাপিটাল ইউ পার্সেন্টেজ দিয়ে। মানে এই জিনিসটা কিছুই না, আপনার সয়েলটা আলটিমেটলি টোটাল কনসোলেশন হতো, ধরুন এই সয়েলটা ভলিউম ছিল 100, আলটিমেটলি কনসোলেশন হয়ে সেটা হয়েছে 60, ঠিক আছে? আর এখানে ভলিউম আছে 80, তাহলে বলুন পার্সেন্টেজ অফ কনসোলেশন কত?
দেখি কে বুঝেছে। প্রথমে ছিল 100, ফাইনালে গিয়ে হচ্ছে সয়েলটা ভলিউম 60। তাহলে টোটাল আলটিমেটলি কত সেটেলমেন্ট হচ্ছে? হ্যালো, কেউ নেয় কি নাকি এটা? স্যার 50%। তাহলে আগে ছিল 100, আলটিমেট সেটেলমেন্ট হচ্ছে 60। তাহলে টোটাল কনসোলেশন কত হচ্ছে? 40 আমার, ঠিক? 40 মানে ডেল্টা ক্যাপিটাল এইচ ডি হচ্ছে 40, এই জিনিসটা 40। তাহলে টোটাল 40 আমার বসছে, 40 আমার বসছে। এবার আমার মাঝখানে কোনো একটা জায়গাতে তখন সয়েলটা ডেপথ হয়েছে 80, তখন কত বসেছে এখান থেকে এই দুটোর মধ্যে? 20। টোটাল বস্তু আর 40 তার মধ্যে বসেছে 20, 50%। আবার ধরুন এটা 100 আছে, এটা হচ্ছে 50। 50 তো, এটা হচ্ছে 60। তাহলে কত পার্সেন্ট হবে? 80%। বোঝা যাচ্ছে 80% কেন হচ্ছে? 40/50, তাই তো? বাকিরা বলুন হ্যাঁ না কিছু বুঝতে পারছেন পারছেন না, অসুবিধা হচ্ছে। হ্যাঁ স্যার। 80% হচ্ছে, বুঝতে পারছেন তো? টোটাল সয়েলটা বসতো তোমার 50, তার মধ্যে আজকের দিনে বসেছে 40, তাহলে 80% বসেছে। হুম। এইটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, এই ফর্মুলাটাকে আরো 2-3টে টার্মে। একটা লিখে দিচ্ছি। ইনিশিয়ালি ভয়েড রেশিও ছিল আমার E0, ঠিক আছে? ফ্ল্যাট টি ইকুয়াল টু টি তে ভয়েড রেশিও হচ্ছে ই, আর টি ইকুয়াল টু ই তে আমার ভয়েড রেশিও বাড়বে না কমবে আলটিমেটলি গিয়ে? আলটিমেটলি কি হতে পারে বলুন তো ভয়েড রেশিও? আমি যদি ভয়েড ধরি রেশিও ফুললি কমবে। কনসলিউশন হয়ে গেছে, তাই জিরো হওয়ার দিকে যেতে পারে টেন্ডেন্সি, তাই তো? হুম। হ্যাঁ, তাহলে এটা ই ফাইনাল বলে দিলাম। তাহলে এটাকে আবার লিখে যায় পার্সেন্টেজ ইউ সমান, কোনটা মাইনাস কোনটা লিখবো বলুন তো উপরে? E0 মাইনাস ই E0 মাইনাস ই মানে বাই বাই E0 মাইনাস ই ফাইনাল। ই ফাইনাল, ঠিক। ইন্টু 100 পার্সেন্টেজ করার জন্য, এখানেও তাই ইন্টু 100। তাহলে এটা একটা ভালো ফর্মুলা, হ্যাঁ। যেমন আইডির অঙ্ক করেছি তো আমরা, আইডিতে ই ম্যাক্স ই মিন দিয়ে, ঠিক সিমিলারলি এখানে এরকম একটা নিউমেরিক্যাল আছে, ঠিক আছে? শুধু কনসলিউশন বার করতে পারো। ওখানে যেমন বলেছিলাম ই ম্যাক্স ই, ই মিন, এখানে E0 ই আর ই ফাইনাল একই জিনিস। বড়টা মাইনাস ইন্টারমিডিয়েট বাই বড়টা মাইনাস সবচেয়ে ছোটটা। এরপর একটা টার্ম পড়বো আমরা, সেটা হচ্ছে টাইম ফ্যাক্টর। টাইম ফ্যাক্টর টিভি দিয়ে রিলেট করে, এটা কি বোঝায়? এটা বোঝায় যে আমার এই যে কনসলিউশনটা হচ্ছে, সেই কনসলিউশনটা কত টাইমের রেসপেক্ট আমার হচ্ছে, তাই না? ধরুন আমি সেম লোড যদি একটা স্যান্ডে দিই একটা ক্লেতে দিই, তাহলে দুটো থেকে সিমিলার পার্সেন্টেজ অফ জল একসাথে তো বেরোবে না, একই টাইমে কি হবে? না। স্যান্ডে তাড়াতাড়ি হবে, ক্লেতে দেরি হবে, কারণ ক্লে হচ্ছে পুরো আপনার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা বেশি একটুখানি। তাহলে এই টিভি দিয়ে আমরা ডিল করতে পারি কি, টাইমের রেসপেক্টে আমরা কতটা ডিগ্রি অফ কনসলিউশন হচ্ছে, মানে পার্সেন্টেজ অফ ইউ, ক্যাপিটাল ইউ, হ্যাঁ, ক্যাপিটাল ইউ উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে টিভির কি ফর্মুলা আমরা জানি? হোয়েন ইউ লেস দ্যান ইকুয়াল টু 60%, এটা লেস দ্যান ইকুয়াল টু আছে কিন্তু এটা মনে রাখবেন। তাহলে টিভি ইকুয়াল টু কি জানি আমরা, পাই/4 ইউ বাই 100 স্কোয়ার, তাই তো? আমরা ইউ স্কোয়ার করেছি, এটাকে পয়েন্টে করে নিতে হয়, পাই/4। আর ইউ যখন গ্রেটার দেন 60%, তখন কি ফর্মুলা? টিভি ইকুয়াল টু এই বড় ফর্মুলাটা কারি মনে আছে? 0.9392 না 9332 লগ অফ লগ 10 1 মাইনাস ইউ মাইনাস 0.0851। ফর্মুলাটা মুখস্থ করবেন এই জন্য, কারণ এক লাইনে অঙ্ক দিয়ে দিতে পারে। আর একটা টিভির কি ফর্মুলা জানি? টিভি ইকুয়াল টু সিবি ইন্টু টি
বাই ডি স্কোয়ার, তাই তো? তাহলে সিবি হচ্ছে কোফিসিয়েন্ট অফ কনসোলিডেশন, টিবি হচ্ছে টাইম ফ্যাক্টর, আর টি হচ্ছে টাইম। ডি স্কোয়ারে ডি কি এখানে? কনসোলেশনে ডি বলতে কি বুঝি? পার্টিকেল সাইজ নাকি? স্যার ড্রেনেজ পাথ। ড্রেনেজ পাথ। এখানে একটা ভ্যালু মনে রাখতে হয়, তাই তো? টিভির কটা ভ্যালু মনে রাখতে বলে দিচ্ছি, এই ভ্যালুগুলো মনে রাখবেন। হ্যাঁ, অ্যাট টি ইকুয়াল টু 0, তাহলে টিভি কত হবে তখন? 0 পাই বাই 4 ইউজ করলে 0 হবে। এই সরি, টি বলছি। অ্যাট ইউ ইকুয়াল টু 0, অ্যাট ইউ ইকুয়াল টু 50%, টিভি কত হয় জানেন? 0.197, এই ভ্যালুগুলো মনে রাখবেন। অ্যাট ইউ ইকুয়াল টু 60%, টিভি ইকুয়াল টু 0.2826, এইটা সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে বলে দিচ্ছি একটু পরে। আর ইউ ইকুয়াল টু 90%, টিভি ইকুয়াল টু 0.8448, না 848, ইউ ইকুয়াল টু 100%, টিভি ইকুয়াল টু কত হয়? কত হয় বলুন? লগ 0 মানে কত? আনডিফাইন্ড। এখানে দেখুন, উপরে যদি আমি লগ, এই লগ 1 - 1 বসালে লগ 10 0, এটা হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, একটা আমি বলে দিচ্ছি ঠিক এইটা কেন মনে রাখতে হবে আমাদের। আমাদের একটা প্রশ্ন পড়েছিলাম মনে আছে, টেস্টে দিয়েছিলাম, আইডি কত থেকে কত হয়? 0 থেকে 100। আরসি কত থেকে কত হয়? 80 to 100। তাহলে কোনো ইয়ের অপশনে যদি আরসির ভ্যালু এর থেকে কম থাকে, 100 বেশি থেকে, আমরা ক্যান্সেল করে দিচ্ছিলাম যে আরসি এটা হতে পারে না। সিমিলারলি আপনার একটা কোশ্চেন, এমন একটা কোশ্চেন দেবে এখানে টিভির ভ্যালু আসবে 0.356, ঠিক আছে? তখন আমাকে অপশন বার করতে হবে। অপশন বার করতে গেলে আমাকে এই ফর্মুলায়, দুটো ফর্মুলায় টিভি ভ্যালু বসাতে হবে, দিয়ে ইউ বার করতে হবে। সেটা প্রচুর ক্যালকুলেশন। আমি এই টেবিল থেকে বলে দিতে পারবো আমার টিভির ভ্যালু 60 থেকে 90-র মধ্যে আসবে। অপশন আপনি দেখে ঠিক মারতে পারবেন, তাই তো? বা যদি টিভি ভ্যালু আমার কোনো একটা কোশ্চেনে আসে, ওই সিবিটি বাই ডি স্কোয়ার করে 0.20, আমি অ্যান্সার মারতে পারবো 50 থেকে 60%-এর মধ্যে হবে। বা 0. যদি 1 আসে, তাহলে কি বলতে পারবো? <50% হবে। আমি এমনি অপশন বাদ দিয়ে দিতে পারবো। তো সেই জন্য এই টেবিলটা মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে, এমসিকিউ করার জন্য। তাহলে আমরা দুটো ফর্মুলা লিখেছিলাম, দেখুন এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। টিভি ইকুয়াল টু কি লিখলাম আমরা? টিভি টি বাই ডি স্কোয়ার। তাহলে টি ইকুয়াল টু কি? টিভি ইন্টু ডি স্কোয়ার বাই সিবি। টিভি সমান, আমরা এখান থেকে সিবি সমান কি পড়েছিলাম? কে বাই, কি পড়েছিলাম? সিবি সমান কে বাই এমবি গামা ডাব্লু, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। টিভি ইন্টু ডি স্কোয়ার ইন্টু গামা ডাব্লু, এমবি ইন্টু গামা ডাব্লু বাই কে। এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। জাস্ট এই দুটো ফর্মুলা মনে রাখলেই আপনি বার করে নিতে পারবেন। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে আসল কেন এটা লিখছি আমি, টি প্রপোর্শনাল টু 1/k, মানে কি? যে সয়েলের পারমেয়াবিলিটি যত বেশি, তার টাইম টেকেন ফর কনসোলেশন কম। স্যান্ডের পারমিয়াবিলিটি বেশি, এর কম, সেই জন্য স্যান্ডে কম টাইম লাগে, লেতে বেশি টাইম লাগে, তাই তো? এখানে দেখতে হচ্ছে টি প্রপোর্শনাল টু 1/k। অথবা টি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, মানে যার যত ড্রেনেজ পাথ বেশি হবে, তার কি হবে? টাইম টেকেন বেশি লাগবে। বেশি লাগবে। তাহলে আমাকে বলুন, ওয়ান ওয়ে ড্রেনেজে বেশি টাইম লাগবে না টু ওয়ে ড্রেনেজে বেশি টাইম লাগবে? ওয়ান ওয়ে। ওয়ান ওয়েতে, কারণ ওয়ান ওয়েতে ডি হচ্ছে 8 আর টু ওয়েতে H/2, তাহলে H/2টা ছোট,
তাহলে আমার টাইমটা কম লাগবে। আর এমনিও বুঝতে পারেন যে দুদিক থেকে জল বেরোলে তাড়াতাড়ি আমার জলটা বেরিয়ে যাবে, তাহলে টাইমটা কম লাগবে। এইভাবেই ভাবতে পারেন। ঠিক আছে? এবার উম, এই সিভি বার করার দুটো মেথড আছে, হ্যাঁ। ক্যালকুলেশন অফ সিভি একটু ধট করে বলে দিচ্ছি। এমসিকিউ আসে এগুলো থেকে, খুব বেশি কিছু আসে না। তো জানেন সিভি দুটো মেথডের নাম যেখান থেকে সিভি পাওয়া যায়? একটা হচ্ছে টেলর মেথড, এগুলো ডিটেলে পড়াবো না, শুধু নামগুলো জেনে রাখা দরকার। আর একটা হচ্ছে ক্যাসাগ্রেন্ডে মেথড। ক্যাসাগ্রান্ডে মেথড, এগুলো আরেকটা কি নাম আছে? টেলরটাকে বলা হচ্ছে স্কোয়ার রুট মেথড। দেখবেন এগুলো দেখবেন এমসিকিউতে আসে, স্কোয়ার রুট টাইম। আর এইটা হচ্ছে কি বলে এটাকে, লগ টাইম ফিটিং। মানে একটাতে স্কোয়ার রুট আর একটা লগ ফিটিং। ঠিক আছে? স্কোয়ার রুটে আট থেকে আপনি টেলর মনে রাখতে পারেন, আমি এইভাবে মনে রাখতাম। স্কোয়ার রুটের আটটি, টেলরের আটটি, এইভাবে মনে রাখতে পারেন, ইজি হবে। স্কোয়ার রুট, টেলর, আর ক্যাসাগ্রেন্ড হচ্ছে লগ টাইম। তাহলে স্কোয়ার রুটে কি করা হয়, কখন করা হয়? পিভি অ্যাট 90% কনসলিডেশন। এই এমসিকিউ জন্য এগুলো মনে রাখতে হবে। আর এখানে কত করা হয়? পিভি অ্যাট 50% কনসলিডেশন। মানে কি করা হয়, কিছু না, গ্রাফ আঁকা হয়। সেই গ্রাফে স্কোয়ার রুট বলছি আমি, তাহলে এক্স অ্যাক্সিসে স্কোয়ার রুট নেওয়া হয়। আর উপর দিকে কি নেওয়া হয়? ডায়াল গজে রিজিং। আর দাস এরকম। আর এখানে কি নেওয়া হয়? এক্স অ্যাক্সিসে লগ টাইম, তাহলে লগ নেওয়া হবে। লগ কি, এখানেও ডায়াল গজে রিডিং নেওয়া হচ্ছে। ঠিক আছে? এই পয়েন্টগুলো শুধু মনে রাখা, আর কিছু এখানে খুব বেশি কিছু নেই। এবার একটা কোশ্চেন এখান থেকে একটু আসে এমসিকিউ, সেটা আমি একটু রিলেট করে দিচ্ছি এই উপরেরটা দিয়ে। দাঁড়ান, আমাকে বলুন তো, একটা সয়েলের যদি লিকুইড লিমিট বেশি হয়, তাহলে সেই সয়েলের কনসোলেশন হতে টাইম বেশি লাগবে না কম লাগবে? রিলেট করুন, লিকুইড লিমিটের সাথে আমরা কি রিলেট করতে পারি? কম্প্রেসিবিলিটি। ঠিক? যা, যে সয়েলে যত লিকুইড লিমিট বেশি, তার কম্প্রেসিবিলিটি তত বেশি। হ্যাঁ স্যার। কম্প্রেসিবিলিটি টাইম তত বেশি বেশি। লাগবে। তাহলে কমপ্লেক্সিটি বেশি বেশি হলে ভলিউম চেঞ্জ কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে ভলিউম চেঞ্জ। তাহলে আমাদের এমবি বেশি হবে না কম হবে? এমবি ফর্মুলা ছিল ডেল্টা বি বাই বি জিরো বাই ডেল্টা সিগমা। তাহলে এমবিও বেশি হবে। এই যে দেখুন, ফর্মুলা উপরে লিখেছি আমি, আর একটু উপরে, এই যে এমবি হচ্ছে ডেল্টা ভি বাই ভি জিরো। তাহলে ভলিউম চেঞ্জ মানে কি, ডেল্টা ভিটা বাড়ছে, এমবিও বাড়বে, ইকুয়ালি প্রপোর্শন। যদি এমবি বাড়ে তাহলে সিবি বাড়বে না কমবে? কে ইকুয়াল টু সিভি এমবি গামা ডাব্লু। তাহলে এমবি বাড়লে সিবি বাড়বে না কমবে? স্যার ইনভার্সলি প্রপোর্শনাল, কমবে স্যার। তাহলে কমবে, তাহলে সিবি কমবে। তাহলে সিবি কমলে টি কমবে না বাড়বে? কি বাড়বে? তাহলে যে সয়েলের যত লিকুইড লিমিট বেশি, তার ভলিউম চেঞ্জ কি তত বেশি হচ্ছে, মানে আমাকে টিটা টাইমটা বেশি লাগবে, কারণ সয়েলের জলটা বেশি আছে। আপনি এইভাবেও ভাবতে পারেন, জল যদি হুম। বেশি থাকে তার বেরোতে টাইম কি লাগবে, বেশি লাগবে। লিকুইড লিমিট মানে আলটিমেটলি কি হবে, তাহলে ওয়াটার কন্টেন্ট বা কনসিস্টেন্সি বেশি আছে সেই সয়েলটার, হুম। ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট অনেকটা হাইয়ের দিকে আছে, তাহলে সেই সয়েলটার টাইমটা কিন্তু বেশি লাগবে আমার। ঠিক আছে? এবার আসছি সেটেলমেন্ট অ্যানালাইসিস। খুব ছোট্ট ছোট্ট টপিক, এগুলো একটু পড়িয়ে দিই। এগুলো আমরা হয়তো পড়েছেন আগে। শরীরটা ভালো লাগে না, একদম ঠান্ডা লেগে নিচ্ছে।
সেটেলমেন্ট অ্যানালিসিসে কি কি সেটেলমেন্ট হয় আমাদের সয়েলের মধ্যে 3 রকম টাইপের। একটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, এটা তো আমরা পড়েছি আগের দিন। আমি যখন সয়েলে লোড দিচ্ছি তখন কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমার এয়ার এয়ারটা বেরিয়ে যাচ্ছে। ওয়াটার, এয়ার বেরোবে না, তার আগে একটা স্টেপ হচ্ছে কার ওয়াটার আর সলিডের কম্বিনেশন হবে ফার্স্ট। মনে আছে 1 2 3, হ্যাঁ স্যার, 1 2 3 4 5 6, 1 2 সাইমালটেনিয়াস। 3 একসাথে হবে মানে এয়ার ওয়াটার আর সলিডের কম্বিনেশন হবে, তারপর 4 বেরিয়ে যাবে। 4 মানে কি, এয়ার বেরিয়ে, এয়ার। এয়ার বেরোলে কি হবে, ভলিউম চেঞ্জ হবে, আমার কম্প্রেশন হবে আর সেটেলমেন্ট হবে। তারপর 5 বেরোবে, 5 মানে জল বেরোবে, তাহলে তখন আবার সেটেলমেন্ট হবে। লাস্টে 6 বেরোবে, তাহলে তখনও সেটেলমেন্ট হবে। তাহলে সেটেলমেন্টটা কে কে করছে আমার, 4 5 6, ঠিক তো? হুম। তাহলে একটা সয়েলে কোন সেটেলমেন্ট আগে হবে, 4 আগে হবে না 5 আগে হবে না 6 আগে হবে? 4 আগে হবে। 4। তাহলে সেটা ইমিডিয়েট যে সেটেলমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমার 4। কার জন্য হচ্ছে এটা? স্যার এয়ার তো বেরিয়ে এয়ারের যাচ্ছে, জন্য। তাহলে এটা ওয়ান টাইপ অফ কমপ্লেক্সন স্যার। হুম, তাহলে ইমিডিয়েট সেটেলমেন্ট আমরা কি বলবো, 1 2 3 তো হচ্ছেই, তার সাথে তাই হচ্ছে 4 হচ্ছে, তাই তো? প্রথম 4 বেরোবে আমার। তাহলে ডিউ টু মানে মেনলি ডিউ টু এয়ার বলতে হচ্ছে, কিন্তু কম্প্রেশন ওটাও হচ্ছে আমাদের, পড়েছি এগুলো। এবার ইমিডিয়েট সেটেলমেন্টের ফর্মুলা জানেন? এসআই এর ফর্মুলা স্যান্ডের জন্য কি হয়, H0/CS লক 10, জানি না এগুলো আমরা আগে পড়েছেন কিনা, বলবেন যদি পড়ে থাকেন, হয়তো মনে নেই এখন, না এত ডিটেলে পড়েননি। এটা ইমিডিয়েট সেটেলমেন্টের ফর্মুলা, যদি মনে রাখতে পারেন তাহলে মনে রাখবেন, নাহলে মনে রাখার কথা নেই। আর ক্লিয়ার ক্ষেত্রে কি হয়, এই ফর্মুলাটা আশা করি সবাই পড়েছেন। SI ইকুয়াল টু ইউ ইন্টু বি ইন্টু 1 - μ² ইন্টু IF বাই কি হয়, EF। স্যান্ডের জন্য আলাদা, ক্লের জন্য আলাদা, ঠিক? এই ফর্মুলাটাতে কি হয়তো নিউমেরিক্যাল আসতে আসতে পারে না আসতে পারে, অত ইম্পর্টেন্ট নয়, একটু মনে রাখতে পারলে ভালো হয়। 2 নম্বর তাহলে সেটেলমেন্টটা কি হচ্ছে, 1 ডিগ্রি অথবা প্রাইমারি কনসলিডেশন, ঠিক? সেটাকে আমরা কি বলি, SC বলি, এটা SI, হ্যাঁ, ইমিডিয়েট। তাহলে তার কি কি ফর্মুলা শিখলাম আমরা, একটু আগে পড়লাম। ডেল্টা H ইকুয়াল টু H0/H0 ইন্টু ডেল্টা E/1 + E0। এটা কোথা থেকে গেল ফর্মুলাটা, ওই যেমন উপরে একটা ফর্মুলা লিখেছিলাম। কোথায় গেল KCBMB এর ফর্মুলাটা, এই যে। তাহলে এখান থেকে ডেল্টা H কি হবে, H0 ইন্টু ডেল্টা E/1 + E0, সেটা দেখুন এখানে লিখিয়েছি। ডেল্টা H ইকুয়াল টু H0 ইন্টু 1 + E0, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ। আর একটা কি ফর্মুলা লিখিয়েছি ডেল্টা H এর, H0 ইন্টু MV ইন্টু ডেল্টা সিগমা বার। আর মেন হচ্ছে যেটা ফর্মুলা এনসি সয়েলের জন্য, যেটা আপনারা হয়তো মনে রাখেন, ডেল্টা H ইকুয়াল টু, এটা হচ্ছে মেন ফর্মুলা, সিসি ইন্টু H0/1 + E0 ইন্টু লগ 10। এগুলো নতুন নয় তো, এগুলো তো আমরা পড়েছি নিশ্চয়ই। সিগমা 0 প্লাস ডেল্টা সিগমা বাই সিগমা 0, এটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে? এগুলো তো নোটে দিয়ে দেবো, হয়ে গেল। আর হচ্ছে 2 ডিগ্রি অফ সেটেলমেন্ট, লাস্ট 3 নম্বর। দেখুন এখানে কি কি পড়লাম আমরা, দেখুন আজকে বলা ইমিডিয়েট, ইমিডিয়েট হচ্ছে 1 2 3 আর 4-এর জন্য। তারপর হচ্ছে প্রাইমারি, কার জন্য এটা প্রাইমারিটা, 5-এর, হ্যাঁ, 5 নম্বরের জন্য। 5 না 4 না 5, 5।
আর তারপর হচ্ছে 6, তাই তো? সেকেন্ড ডাইতে 6 হবে কোয়ালিটির জন্য। হচ্ছে 6 এর জন্য মানে লিখে দিচ্ছি এগুলো যেন মনে থাকে। এটা আমরা কি করি, আমরা নেগলেক্ট করি, আমরা আমাদের মানে পড়ার ইয়েতে ইন্টারনাল কনসোলেশন অতটা আসে না, এটা নেগলেক্টেড করা হবে, অতটা নেগলিজিবল হয় আমাদের জন্য, আর দরকার নেই এটা নেগলিজিবল। লাস্ট যেটা মনে রাখতে হবে, আমাদের এইখানে আজকে চ্যাপ্টার শেষ করে দেবো আজকে, ঠিক আছে? আর বেশি পড়াবো না আজকে। লাস্ট যেটা সব থেকে কনসোলেশনের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন সয়েলে কত কনসোলেশন হয় সেটা মনে রাখবে। ফাউন্ডেশন একটা টেবিল করে দিচ্ছি। টোটাল সেটেলমেন্ট, টোটাল মানে কি আমার আলটিমেট সেটেলমেন্ট সয়েলটার মধ্যে কত হচ্ছে। আরেকটা কি হয়, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। সেটা মানে কি, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট মানে, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট মানে কি বলুন, আইডিয়া একটু তো আইডিয়া আছে। স্যার ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বলতে আনইকুয়াল সেটেলমেন্ট যেটা স্যার, হ্যাঁ এক মানে কথায়। আরেকটা সেটেলমেন্ট মানে ধরুন একটা বাড়ি করেছেন আপনি, একটা বাড়ির আপনার প্ল্যানটা, 4টে কর্নারে 4টে ফুটিং আছে, ঠিক? এবার ধরুন সয়েলটা তো আমাদের সব জায়গায় আমরা ধরে নিই হোমোজিনিয়াস, কিন্তু প্র্যাকটিক্যালি তো হোমোজিনিয়াস হয় না। হয় কি, সয়েলের মধ্যে বিভিন্ন লেয়ারে বিভিন্ন ইম্পিউরিটিস থাকে, তার সয়েলের কন্ডিশন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম থাকে। তো দেখা গেছে এই কর্নারে পুটিংটা এখানে এঁকে দিচ্ছি, এই লেভেলে আছে, আপনি করেছেন। আর এই কর্নারে পুটিংটা আপনার কি হয়েছে, এই লেভেলে বসে গেছে, করেছিলেন আপনি একই লেভেলে, কিন্তু একদিকটা বসে গেছে, তাহলে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কতটা হলো, মানে এই লেভেল থেকে যেটা ডিফারেন্স হলো আমার, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। তাহলে এইটা অ্যাভয়েড করার জন্য আমরা কি দিই, টাই বিম দিই। দেখবেন টাই বিমের মেন কাজটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটাকে কি করা, ডিমান্ড করুন। মানে রিডিউস করা, যতটা কম করা যায় আমার। তাহলে এক্ষেত্রে আমরা একটা টেবিল পড়বো ভ্যালুগুলো। আইসোলেটেড ফুটিং, ফাউন্ডেশন আর সয়েল উপর আইসোলেটেড ফুটিং, এটা গীতার মতো মনে রাখতে হবে একদম। অ্যান্ড ক্লে, কত হয় আইসোলেটেড ফুটিং অ্যান্ড ক্লেতে টোটাল সেটেলমেন্ট, ভ্যালুগুলো বলুন। 65 mm। আর ডিফারেন্সিয়াল কত হয়, 0.0015 এল। এল কি জিনিস, এল হচ্ছে, ও রিড করে দেবো, এই যে ফুটিং এর দুটো ডিস্টেন্স, সেটা হচ্ছে এল আমার, দুটো ফুটিং এর ডিস্টেন্সটা। তারপর হচ্ছে আইসোলেটেড অন স্যান্ড, কত হয় জানেন, বলুন, আন্দাজ করুন কি হবে, 65 থেকে বেশি হবে না কম হবে? স্যার 40 হবে স্যার। হুম, 40। আর এইটা কত হয় মনে আছে কাউরি, 0.0015 এল। র্যাপ ফুটিং ক্লে কত হয় টোটাল, ওখানে স্যার 65 আছে 65 থেকে তাহলে 100 হয়। 65 আছে, তাহলে 65 থেকে 100 হয়ে যাবে এটা। এটা হয়ে যায় 0.0021 এল। আর র্যাপ স্যান্ড কত হয় এটা, ওখানে 40 আছে, স্যার 40, 40 থেকে 65। 40 থেকে 65। আর এটা কত হয়, 0.0021 এল। এটা মনে আসলে মনে আছে অনেকেরই, এটা মনে রাখতে হবে। লাস্ট যেটা পড়াবো, একদম লাস্ট আজকে, এই যে ফাউন্ডেশনে সেটেলড হয়, ধরুন এই যে লোডটা যাচ্ছে, তারপর কি হয়, আর বেস অফ টেন, বলে দিচ্ছি জিনিসটা। ধরুন আমি একটা বাড়ি করেছি, এটা বাড়ির লেআউট বা প্ল্যানটা আমার 4টে ফুটিং আছে, তাহলে টোটাল লোডটা কি হবে আমার ফুটিং এ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই তো? বাড়িটার লোড যদি 100 হয়, আলটিমেটলি 4টে ফুটিং আমার কত কত যাবে, 50 করে যাবে না 25 করে যাবে, 25 করে যাবে চারটাতে। আমরা সেটা সেইভাবে ডিজাইনে ধরি আমরা, মানে ধরুন সিমেট্রিক ডায়াগ্রাম সেই জন্য। তাহলে কি হয়, আমাদের ধরুন যে ফুটিংটা আছে মাটিতে, আলটিমেটলি লোডটা আমার কি হবে, চার থেকে
স্ট্রাকচার থেকে আমার মাটিতে যাবে লোডটা, তাই তো? মাটিতে যখন যাবে লোডটা কি হয়, একটা এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটাকে আমি কি বলছিলাম, সেই প্রেসার বাল্ব বলে, যার মধ্যে আমরা সয়েলের লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে ভাবুন তো, এই যে নিচে আমার সয়েল পার্টিকেল গুলো আছে, এরা কিরকম ফিল করছে বলুন তো? আর এর পাশে যে সয়েল পার্টিকেল গুলো আছে তারা কি ফিল করছে? আন্দাজ করুন, সয়েল পার্টিকেল কিন্তু এই ডট গুলো, ওয়াটার নয়। এরা এরা একটা কম্প্রেশন ফিল করছে, তাই তো? যে ওপর থেকে কেউ আমাদেরকে চাপ দিচ্ছে, কিন্তু এদের ওপর কোনো কম্প্রেকশন ইয়ে নেই, কম্প্রেশন নেই। এরা যেমন ছিল তেমনই আছে। এরা যখন কম্প্রেশন ফিল করছে, তাহলে এরা কি চাইবে? রেজিস্ট করতে। তাহলে একটা কন্ট্যাক্ট প্রেসার দেবে সয়েল এখানে, তাই তো? ফুটিং এ আপনাকে যদি আমি দাবিয়ে রাখতে চেষ্টা করি, তাহলে আপনি কি করবেন? আপনি উল্টো দিকে আবার একটা লোড, মানে চাপ দেবেন, যাতে আপনাকে কেউ দাবিয়ে না রাখতে পারে। সিমিলারলি তাহলে সয়েলের ক্ষেত্রেও তাই। তো এই প্রেসার ডায়াগ্রাম গুলো হয়, সেই ডায়াগ্রাম গুলো কেমন হয় একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউতে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট এগুলো। ফার্স্ট করবো ফ্লেক্সি, মানে এটা পরে কথা করে দিই, একটা কথা। এক হচ্ছে ফ্লেক্সিবল ফাউন্ডেশন। ফ্লেক্সিবল ফাউন্ডেশন আমি কি দেখবো? একদিকে দেখবো ক্লেতে হলে কিরকম বিহেভ করে, আর একদিকে দেখবো স্যান্ডে হলে কি বিহেভ করে, ঠিক আছে? ফ্লেক্সিবল ইয়ে মানে কি, আমরা সেখানে আমরা সেটেলমেন্টটাকে অ্যালাউবেল করছি, তাই তো? মানে ফ্লেক্সিবল ফাউন্ডেশনটা, সেটেলমেন্ট আমরা অ্যালাউবেল করছি। আর ডিজিট যদি ইয়ে হয়, ডিজিটে কি করি? পেমেন্টে পড়েছেন তো, কন্ট্যাক্ট ফ্লেক্সিবল প্রেসারটা পেমেন্ট। ইউনিফর্ম। হ্যাঁ, পড়েছেন না ইয়েতে আপনার, ট্রান্সপোর্টেশনে ফ্লেক্সিবল পেমেন্ট, রিজিড স্যার পেমেন্ট, পেমেন্ট তফাৎ কি? ডিজাইন। পেমেন্ট ডিজাইনের তফাৎটা কি ফ্লেক্সিবল আর রিজিডের মধ্যে? এক জায়গায় ফ্লেক্সার স্ট্রেংথ কম, আর এক জায়গায় ফ্লেক্সার স্ট্রেংথ বেশি, কোনটাতে মনে নেই? স্যার আমরা রিজিড পেমেন্টে ইআইটা বেশি হয়, ফ্লেক্সুরাল রিজিডিটি বা বেন্ডিং স্টিফনেসটা স্যার বেশি হয়, আর ফ্লেক্সিবলে কম আর নাকি? ফ্লেক্সিবলে কম হয় স্যার। এটা একটা ফাউন্ডেশন যেটা ক্লেতে আছে, আর এটা একটা সেম ফাউন্ডেশন আমার স্যান্ডে আছে। তো এটা আঁকার বা এটা মনে রাখার বহু ইয়ে আছে, পদ্ধতি আছে। আপনার যেটা সুবিধা মনে হবে সেটা আপনি করতে পারেন। আমাদের মধ্যে বলুন তো, ক্লে বেশি ফ্লেক্সিবল না স্যান্ড বেশি ফ্লেক্সিবল, কি মনে হয়? লে বেশি ফ্লেক্সিবল। ক্লে বেশি ফ্লেক্সিবল। তাহলে যখন দুটো সিমিলার টাইপ অফ ইয়ে আসবে, মানে ধরুন ফ্লেক্সিবল ফাউন্ডেশন আর ফ্লেক্সিবল সয়েল বলবো আমরা, ক্লেটাকে কি বলবো? ফ্লেক্সিবল সয়েল। এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে ফ্লেক্সিবল ফাউন্ডেশন ফ্লেক্সিবল সয়েল যখন হবে, মানে দুটো সিমিলার টাইপ হবে যখন, তখন কি হবে? দুটোর মধ্যে একটা সেটেলমেন্ট হবে। কেমন হবে জিনিসটা? এরকম হবে। আর যেহেতু আমার এটা ফ্লেক্সিবল ফাউন্ড ইয়েটা, তাহলে আমার একটা সেটেলমেন্ট হবে। এই ডায়াগ্রামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এই কন্ট্যাক্ট প্রেসারের ডায়াগ্রামগুলো মনে রাখতে হবে। আর আমরা এখানে কি করছি? এখানে ফ্লেক্সিবল ফাউন্ডেশন, কিন্তু কয়েলটা ফ্লেক্সিবল নয়। তাহলে বেসে কি হবে? বেসটা প্লেন হয়ে যাবে। বেসে কোনো ইয়ে হবে না, ডিফর্মেশন বা সেটেলমেন্ট হবে না, তাই তো? অপোজিট হবে, কনকেভ হবে এটা। মানে এটা আমি ধরতে পারি একদম নেগলিজিবল, এই ফ্ল্যাট একটুখানি জাস্ট এইখানে কাটবে এরকম হয়। তাহলে কিভাবে মনে রাখবো এটা? যদি ফ্লেক্সিবল ইয়েতে ফ্লেক্সিবল হয়, তাহলে দুটোই দেখুন, ফ্লেক্সিবল ফাউন্ডেশন, তাহলে ফাউন্ডেশনের নিচে দেখুন সেটেলমেন্ট হয়েছে, এখানে যা গ্যাপ এখানে তার থেকে বেশি গ্যাপ, এখানেও তাই। যদি ফ্লেক্সিবল সয়েল হয় তাহলে আমার সিমিলার টাইপের হবে, আর যদি ইয়ে স্ট্যান্ড হয় মানে নন ফ্লেক্সিবল হয়, তাহলে এটা অপোজিট টাইপ হয়ে যাবে, দেখুন তারটা উল্টে গেছে। এটা কিন্তু মনে রাখতে হবে এগুলোকে, হ্যাঁ। আর একটা কি আছে? রিজিড
ফাউন্ডেশন। এটা রিজিড ফাউন্ডেশন। রিজিড ফাউন্ডেশনটা তাহলে কিরকম হচ্ছে? দাঁড়ান এটা লিখে দিই, এটা হচ্ছে ক্লে আর এটা হচ্ছে স্যান্ড। রিজিড ফাউন্ডেশন যদি হয় তাহলে দু জায়গাতেই আমাদের ফাউন্ডেশন রিজিড মানে কি, সেখানে আমাদের ডিফরমেশনটা আমরা অ্যালাওয়েবল করছি না, তাই তো? তাহলে দুটো জায়গাতেই আমার ফ্ল্যাট, সরি, দুটো জায়গাতে আমার ফ্ল্যাট। তাহলে ক্লে হলে কি হবে? ক্লে ক্লে আমার ফ্লেক্সিবল জিনিস, তাহলে এখানে কি হবে ফাউন্ডেশনে? দেখুন রিজিড ফাউন্ডেশন ক্লে, তাহলে অপোজিট হচ্ছে দুটো জিনিস, তাই তো? তাহলে আবার এরকম কার্ভ হবে। আর রিজিড ফাউন্ডেশন আর স্যান্ডটা আবার রিজিড ক্লে, রিজিড সয়েল, তাহলে এখানে কি হবে? দুটো সেম জিনিস, সেম জিনিস হলে কিরকম হবে? কনকেভ। যেহেতু রিজিড তার কোনো এজেতে জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন কি করলাম জিনিসটা, না অসুবিধা হলো একটুখানি? দুটো জিনিস দেখবো আমি ফার্স্টে, যে ফাউন্ডেশনটা আমার কেমন, রিজিড না ফ্লেক্সিবল। যদি ফ্লেক্সিবল হয় তাহলে গোড়াতে একটা সেটেলমেন্ট দিয়ে দেবো দু জায়গাতেই, স্যান্ড হোক বা ক্লে। আর যদি রিজিড হয় তাহলে দু জায়গাতেই ফ্ল্যাট করে দিলাম, ঠিক আছে? এটা ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করলো। এবার সয়েলে যদি ফ্লেক্সিবল ফাউন্ডেশন ফ্লেক্সিবল সয়েল হয় তাহলে সিমিলার টাইপ হবে, মানে এখানে নিচের দিকে মুখ আছে, এটাও নিচের দিকে মুখ। তেমনি রিজিড ফাউন্ডেশন আর রিজিড সয়েলের ক্ষেত্রেও দেখুন নিচের দিকে মুখ। যখন দুটো অপোজিট হচ্ছে, ফ্লেক্সিবল ফাউন্ডেশন কিন্তু রিজিড সয়েল, তখন এটা অপোজিটে মুখ। এবার অ্যাড করে দিলাম। আঁকতে পারবেন এগুলো? আচ্ছা। তাহলে ফাউন্ডেশন যদি বলি ফ্লেক্সিবল ফাউন্ডেশন মানে দুটোতেই এরকম হয়ে গেল। এবার ফ্লেক্সিবল ফাউন্ডেশন ফ্লেক্সিবল দুটোই সেম, তাহলে নিচে দিয়ে দেবো, যোগ করে দিলাম। আর ফ্লেক্সিবল ফাউন্ডেশন কিন্তু রিজিড সয়েল, তাহলে উল্টো দিকে দিয়ে দেবো, আর না, তাহলে এরকম করে দিলাম। আর রিজিড ফাউন্ডেশন মানে কি, দুটোতেই বেসটা ফ্ল্যাট। এরপর রিজিড ফাউন্ডেশন ক্লে মানে দুটো আলাদা জিনিস, তাহলে কিরকম হবে? এরকম হবে উল্টো দিকে। আর যদি রিজিড ফাউন্ডেশন রিজিড স্যান্ড হয় তাহলে কিরকম হবে? এইরকম হবে। তাহলে এই দুটোকে আর যোগ করে দিন। দেখুন চারটে ডায়াগ্রাম তখন হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে হবে, মনে রাখলে সুবিধা হবে। তাহলে পরীক্ষায় এরকম ডায়াগ্রাম গুলো দেবে, দেখবেন অপশন চুজ করতে খুব গন্ডগোল হয়ে যায়। তাহলে এইটা কি, এইটা ক্ষেত্রে এজে আমার স্ট্রেসটা জিরো, সেন্টারে ম্যাক্সিমাম। এগুলো মানে কি, আমার এইটা ক্ষেত্রে কি হবে বলুন? কোথায় ম্যাক্স কোথায় মিন? এজেতে ম্যাক্স, সেন্টারে মিন। হুম। এটা তো তাই, এজে ম্যাক্স, সেন্টারে মিন। হুম। এটাতে সেন্টারে ম্যাক্স, এজে মিন, তাই তো নাকি? হুম। আর এটা ক্ষেত্রে এজে জিরো, সেন্টারে ম্যাক্স। এজে কিন্তু মিনিমাম নয়, এজে জিরো, এজে জিরো, সেন্টারে ম্যাক্স। এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি এখানে শেষ করলাম। আজকে ভালো লাগে না, কনসোলেশন চ্যাপ্টার মোটামুটি শেষ করলাম। আর নোটটা আমি দেখি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, দিয়েছিলাম না, ঠিক আছে? কিছু ডাউট থাকলে বলুন, নাহলে আজকে এখানে শেষ করছি। কিছু আছে ডাউট? স্যার চ্যাপ্টার শেষ? হ্যাঁ চ্যাপ্টার শেষ, কনসোলেশন। কেন আরো পড়বেন নাকি? না স্যার, ঠিক আছে। হ্যাঁ চ্যাপ্টার এখানে শেষ। অঙ্ক করবেন, আশা করি সব হয়ে যাবে। যদি একটা দুটো নিউমেরিক্যালি আটকায় কোনো স্পেশাল টাইপের, সেইটা আমি করিয়ে দেবো, ঠিক আছে? কারণ এখানে নিউমেরিক্যাল অনেক টাইপ হয়। যে টাইপটা আপনাদের যদি না আসে তাহলে আমি পড়াবো না। আর যদি আসে আমাকে বলবেন, আমি পড়িয়ে দেবো। মানে এখানে যেটা হয়, দেখবেন একটা এরকম অঙ্ক থাকে, আমি বলে দিচ্ছি একটা টাইপ। এটা গেটের জন্য ইম্পর্টেন্ট, আপনাদের জন্য অত ইম্পর্টেন্ট না। এই যে ফাউন্ডেশন থাকে তার নিচে যে সয়েলটা থাকে না, এই সয়েলটা আমাদের একটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন হয়।
সেই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আমরা কেমন ধরি, ট্রাপিজয়েডাল ধরি এরকম। কতটা নিই, এটা হচ্ছে স্যান্ডের লেয়ার, এটা হচ্ছে ক্লে লেয়ার। ক্লে লেয়ারের, কারণ আমরা ধরে নিই কি স্যান্ডের ওখানটা অতটা ডিফর্মেশন হচ্ছে না, আমার হচ্ছে আলটিমেটলি ক্লে লেয়ার। ক্লে লেয়ারের সেন্টারে আমার এটা ডিস্ট্রিবিউটার, ও মানে ইকুয়াল হয় দুদিকে, ছবিটা একটু উল্টে গেল আমার, ঠিক আছে। এরকম নিউমেরিক্যাল থাকে, তো এগুলো গেটের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের আশা করি অ্যাসিস্ট্যান্ট আসবে না বা যেই তো আসবে না, দেখবেন ইউতে কোশ্চেন আছে কিনা বলবেন, তাহলে আমি পড়িয়ে দেবো কিভাবে করতে হবে ওগুলো অঙ্কগুলো। আর আরআরবি যেই তো আছে, কোনো রেজাল্ট বেরিয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পড়াশোনা আরো ডিটেল করতে হবে, হয়তো সময় পাবেন কদিন, 1 মাস মতো হয়তো পাবেন। 18-20 তারিখে টাইম দিয়েছিল, আজকে তো হচ্ছে আপনার 5 তারিখ হয়ে গেল, হয়তো ওই 1 মাসই টাইম দেবে, মানে মে এপ্রিলে 5 থেকে 10-এর মধ্যে হয়তো পরীক্ষা হবে, ধরে রাখুন টেন্টেটিভ, হয়তো এরকমই হবে। 1 মাসে কি করতে হবে, আমাকে ভালো করে থিওরিগুলো পড়তে হবে। হুম। তা চেষ্টা করুন বুস্টারটা রিভিশন শুরু করা। এখন ডিটেল থিওরি পড়া ভুলে যান, শুধু বুস্টারটা রিভিশন করুন। চেষ্টা করুন বুস্টারটা যেন একবার সব চ্যাপ্টারগুলো ভালো করে রিভিশন হয়। যদি 1 বার থেকে 2 বার করতে পারেন খুব ভালো হয়, ঠিক আছে। হুম। টেকনিক্যালটা বুস্টারটা চেষ্টা করুন একটুখানি ভালো করে থিওরিগুলোকে রিভিশন করে নেবেন। আর নন টেকনিক্যাল যেটা করছেন সেটা তো পড়তেই হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলুন, গুড নাইট। হ্যাঁ, কিছু বলার আছে কাউকে? স্যার আগের দিনের ক্লাসটা তো রেকর্ডিং স্যার কি দেওয়া দিইনি? হয়নি স্যার ওটা। কি বলেন? না স্যার ওটা কি পাবলিক হয়নি বলেন? স্যার ওটা। এরকম তো হওয়া উচিত না, গ্রুপে তো দিয়েছিলাম মনে হচ্ছে, আমি না দিইনি। না স্যার ওটা দেননি ওটা। কনসোলেশনে আমরা আগের দিন সেকেন্ড ক্লাস করেছিলাম না, না প্রথম করেছিলাম। এই যে ভিডিওটা 5 দিন আগে যেটা দিয়েছি, এটা নয়? না না স্যার। 17 নম্বর ক্লাস, লেকচার উম, 17। ও না, এটা নয়। এটা আজকে আপলোড করে দিচ্ছি, জানো, আমি আমি ভাবছি আপলোড করে দিয়েছিলাম ওটা। হ্যাঁ, 27 তারিখের ক্লাসটা দেওয়া নাই কোনো। হ্যাঁ, 1 তারিখে ক্লাসটা, 1 তারিখে করে দিচ্ছি, আজকেই করে এগুলো করে দিচ্ছি আমি, ঠিক আছে। রিভিশন করে নেবেন, আর নোটটা চেষ্টা করছি আমি দিয়ে দেওয়ার কালকের মধ্যে।